সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তো আজকের আমাদের এই বাংলা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর আমরা প্রথম থেকে শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে আমাদের বিষয় ছিল বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, আর আজকে আমরা আলোচনা করব ধ্বনিতত্ত্ব পর্ব 1 নিয়ে। আমরা ধ্বনিতত্ত্বকে দুইটি ভাগে ভাগ করেছি, তো যদি আমাদের প্রয়োজন হয় আমরা 3টি অংশ ভাগ করতে পারি। আসলে আমার ইচ্ছা শুধুমাত্র ভিডিও তৈরি করা না, আমার ইচ্ছা যে আমি তোমাদেরকে যেন ভালোভাবে শেখাতে এবং বোঝাতে পারি, সেই জন্য আমার এই ভিডিওগুলো করা। তো আমি চেষ্টা করব হচ্ছে এটাকে 2 অংশে শেষ করার জন্য। যদি সম্ভব না হয় আমরা 3টি অংশে যাব, তবে আমরা যেন ভালো করে শিখি, এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। তো এই যে আজকে আমাদের ক্লাসে আলোচনা বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্ব পর্ব 1। তো এখানে আমরা প্রথমেই জানতে হবে, এই ধ্বনিতত্ত্ব পড়ার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ধ্বনি কি। গত ক্লাসে কিন্তু আমি তোমাদের ধ্বনি সম্পর্কে বলেছিলাম যে উচ্চারণের ক্ষুদ্রতম একক, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। আমাদের যে বাকযন্ত্র, আমাদের দাঁত, ঠোঁট, আমাদের আলজিহ্বা, আমাদের মুখ বিবর, তাই না, কণ্ঠনালী, এগুলোর যে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা উচ্চারণের, তার নাম হচ্ছে ধ্বনি। তো এখন দেখো, এখন আমাদের প্রশ্ন হচ্ছে বর্ণ কি। এই ধ্বনি এবং বর্ণ দুটো কি, আসলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়, দুটোর মিলটাই বা কোথায়। দেখো, ধ্বনি হচ্ছে উচ্চারণের সাথে সম্পৃক্ত। ধ্বনি কার সাথে সম্পৃক্ত? উচ্চারণের সাথে সম্পৃক্ত। আমরা যা উচ্চারণ করি, যে অর্থবোধক আওয়াজ উচ্চারণ করি, সেটা হচ্ছে কি ধ্বনি। আর সেই উচ্চারণটাকে যখন হচ্ছে আমরা লিখিত আকারে প্রকাশ করি, লিখিত রূপে প্রকাশ করি, তার মানে লিখিত রূপে প্রকাশ, কার লিখিত রূপে প্রকাশ? উচ্চারণের লিখিত রূপে প্রকাশ। কার উচ্চারণ? ধ্বনির উচ্চারণ। তাহলে আমরা পড়ি, বাকযন্ত্রের সাহায্যে ভাষার উচ্চারিত সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আবার সেই ধ্বনিকে যখন আমরা লিখিত রূপে প্রকাশ করি, তাকে বলা হবে কি? বর্ণ। যেমন ধরো, আমরা উচ্চারণ করলাম ক, আমরা বললাম কলম, তাহলে আমি উচ্চারণ করতেছি ধ্বনি 3টা, ক ল ম, কলম, 3টা ধ্বনি আসতেছে। কিন্তু যখনই আমি এভাবে ক কে লিখবো, তখন সেই কটা কি হবে? বর্ণ হবে। তার মানে আমরা কিন্তু সরাসরি বলতে পারি যে বর্ণ হচ্ছে এক প্রকার প্রতীক বা চিহ্ন। প্রতীক অথবা কি চিহ্ন। আচ্ছা, এখন এই প্রতীক বা চিহ্নটা কিসের চিহ্ন? কার চিহ্ন? ধ্বনি প্রকাশের চিহ্ন। ধ্বনি প্রকাশের চিহ্ন। তাহলে ধ্বনি প্রকাশের চিহ্নকে আমরা কি বলবো? বর্ণ বলবো। তাহলে আমরা আবার বলি, ধ্বনি হচ্ছে আমাদের উচ্চারিত ক্ষুদ্রতম একক, অর্থবোধক ক্ষুদ্রতম একক। আর সেই ক্ষুদ্রতম এককটাকে, ধ্বনিকে, যখন আমরা লিখিত আকারে প্রকাশ করব, তখন তাকে আমরা কি বলবো? বর্ণ বলবো। আচ্ছা, এখন দেখো, আমরা চলে যাচ্ছি আমাদের বাংলা ব্যাকরণের, আমাদের বাংলা বর্ণমালায়। আমাদের ইংরেজি ভাষাতেও কিন্তু ধ্বনি 2 প্রকার, একটা হচ্ছে কনসোনেন্ট, একটা হচ্ছে ভাওয়েল, তাই না? আমরা জানি কনসোনেন্ট এবং ভাওয়েল, 5টা ভাওয়েল এবং বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। আমাদের বাংলা ভাষাতেও ধ্বনিকে 2টি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে স্বরধ্বনি। প্রথমটি কি? স্বরধ্বনি। এবং আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমি এই ধ্বনি দুটির সংজ্ঞা লিখবো না, কারণ আমি সংজ্ঞা মুখে মুখে বলছি, আর তোমাদের বইয়ে বা যে কোনো বইয়ের সংজ্ঞাগুলো পাওয়া যায়। তো আমি স্বরধ্বনির সংজ্ঞা যদি প্রথমে বলি, আমরা বলতে পারবো যে ধ্বনি উচ্চারণের সময়, মানে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ফুসফুস থেকে আসা বাতাস, যাকে আমরা বইয়ের ভাষায় বলি ফুসফুস তাড়িত বাতাস। আচ্ছা, আমি আবার বলি, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের, মুখ বিবর মানে আমার মুখের ভিতরে যে জায়গাগুলো আছে, যে খালি জায়গাটা আছে, এবং খালি জায়গার পাশে আমার তালু, আমার হচ্ছে মূর্ধা, আমার দন্ত, আমার নরম তালু, শক্ত তালু, আমার আলজিহ্বা, এই যে আমার মুখ বিবরের যে অংশগুলো আছে, এই মুখ বিবরের কোথাও বাধা না পেয়ে সরাসরি উচ্চারিত হয়,
মানে কোথাও সে বাধা পায় না, সরাসরি উচ্চারিত হয়, তাকে বলা হবে কি স্বরধ্বনি। দেখো আমি আবার বলি, সরাসরি বলি, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বাধা না পেয়ে সরাসরি উচ্চারিত হয় তাকে বলা হবে কি স্বরধ্বনি। আচ্ছা এবার আমরা দেখো স্বরধ্বনির জায়গায় আমরা যদি বলি স্বরবর্ণ, তখন সংজ্ঞাটা কি হবে? এই যে আমরা একটু আগে জানলাম ধ্বনি প্রকাশক চিহ্ন বা ধ্বনির প্রতীককে বর্ণ বলে, তাহলে স্বরধ্বনিকে লিখে প্রকাশ করার চিহ্নকে কি বলা হয়? স্বরবর্ণ বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যেমন আমি বললাম অ, মুখে বললাম অ, আমার মুখে যেটা বললাম, যেটা দেখা যাচ্ছে না সেটা ধ্বনি, আর যখন তাকে আমি এই যে লিখলাম, একটা চিহ্ন দিয়ে লিখলাম, এটা হচ্ছে স্বরবর্ণ। আমি বললাম আ, তাহলে এই যে আ, মুখে যখন বলবো আ, তখন সেটা কি হবে? ধ্বনি, স্বরধ্বনি। আর যখন তাকে আমি লিখে প্রকাশ করলাম, তখন সেটা কি হবে? স্বরবর্ণ। আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। এবার আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে এগুলো উচ্চারণের সময় আমাদের মুখের কোথাও বাধা পায় কিনা। আমি স্বরধ্বনিগুলো বলি, অ, আ, ই, উ, ও, এ, ওই। তার মানে যে আমি কথাগুলো বললাম, প্রত্যেকটা ধ্বনি উচ্চারণ করলে আমার মুখের কোথাও কিন্তু বাধা পায়নি, আমার জিহ্বা কিন্তু একদম স্থির ছিল। কাজে এগুলো হচ্ছে আমাদের স্বরধ্বনি। ছোটবেলায় আমরা কিন্তু স্বরধ্বনি আরেকটা সংজ্ঞা শিখেছিলাম। এটা হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকে কি বলা হয়? স্বরধ্বনি বলা হয়। এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, আমি পড়ে, আমার বইয়ে লেখা ছিল এগুলো, বাংলা ব্যাকরণ বই আমরা এগুলো পড়েছি। যে ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, একাকী উচ্চারিত হয়, তাই স্বরধ্বনি। আচ্ছা আমরা ওটাও জেনে রাখলাম। এরপরে দেখো আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা কি হবে? আমরা স্বরধ্বনির সংজ্ঞার মতোই অনেকটা বলবো, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পেয়ে উচ্চারিত হয়, স্পর্শ করে উচ্চারিত হয়। আমি আবার বলি, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস আমার মুখ বিবরের ভিতর বাধা পেয়ে উচ্চারিত হয়, অথবা কোনো না কোনো অংশ স্পর্শ করে উচ্চারিত হয়, তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা যেমন ধরো আমরা যদি বলি চ, চ, খেয়াল করবো আমার জিহ্বা কিন্তু আমার দাঁতে বা তালুতে লেগে যাচ্ছে। আমরা যদি বলি ট, তাহলে জিহ্বাটা উল্টে মাটিতে লাগে, এরপরে সে উচ্চারিত হয়। কাজেই এটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। এবার আমি যদি বলি ব্যঞ্জন বর্ণ কি, তাহলে আমাদের বলতে হবে যে ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বা ব্যঞ্জন ধ্বনির লিখিত প্রতীককে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ বলা হয়। যেমন ধরো আমি যদি বলি ক, আমি যখন মুখে বলবো ক, সেটা হচ্ছে ক ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। যখন তাকে আমি লিখে প্রকাশ করলাম একটা চিহ্ন দিয়ে, প্রতীক দিয়ে, তখন এই চিহ্ন বা প্রতীককে আমরা কি বলবো? ব্যঞ্জন বর্ণ। আমরা বাংলা ব্যাকরণে, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আমাদের সব মিলিয়ে বাংলা ভাষায় আমাদের বর্ণমালা হচ্ছে কতটি? 50টি। এরপরে খেয়াল করো যে আমি ছোটবেলায় ব্যঞ্জন ধ্বনি আরেকটা সংজ্ঞা শিখেছিলাম, সেটা তোমাকে বুঝিয়ে বলি। আমরা পড়েছিলাম যে ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না, উচ্চারিত হতে হলে স্বরধ্বনির সাহায্য লাগে, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। তোমাদের বইয়ে কিন্তু সংজ্ঞাটা এখন নেই, বর্তমানে নেই। এখন এটাও আমি একটু ব্যাখ্যা করি। এই যে বললাম যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, এর ব্যাখ্যাটা কি? দেখো আমি যখন ক বলি, তাহলে ক একটা অধ্বনি উচ্চারিত হয়, আমি না চাইলেও উচ্চারিত হবে ক। আমি যদি বলি খ, তাহলে এর সাথে কি হবে? একটা অধ্বনি উচ্চারিত হচ্ছে, আমি না চাইলেও হবে। আমি যদি বলি চ, তাহলে কি হয়? একটা অধ্বনি উচ্চারিত হয়। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে সবসময় একটা অ যুক্ত থাকে। তাহলে এই জন্যই আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ধ্বনি উচ্চারণের সময় একা একা উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্য লাগে, তাকে কি বলা হবে? ব্যঞ্জন ধ্বনি বলা হবে। তো আমাদের এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি
আমাদের এ পর্যন্তই। আমরা দেখো এর পরের অংশে যাচ্ছি। দেখো আমাদের এখানে এই যে আমরা ব্যঞ্জন ধ্বনিকে ভাগ করলাম, ভেঙে দেখালাম তোমাদের। এখানে একটা চিহ্নের ব্যবহার তোমরা খেয়াল করছো, হর্ষ চিহ্ন। এই হর্ষ চিহ্নের ব্যবহারটা আমাদের আসলে খুব বেশি দরকার নেই, এরপর আমরা শিখে রাখি। আমরা হর্ষ চিহ্ন কখন ব্যবহার করব? যখন কোনো ধ্বনি থেকে আমরা স্বরধ্বনিকে বাদ দিব, তখন তার নিচে হর্ষ চিহ্ন দিতে হবে। যেমন আমি বললাম ব, তাহলে এখানে আমার কি যুক্ত আছে? অযুক্ত আছে। এই দুইটা মিলে কি হচ্ছে? আমার ব ধ্বনি হচ্ছে। যদি আমি অটাকে বাদ দিয়ে বলি, তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে আমাকে হর্ষ দিয়ে এরকম লিখতে হবে। আমি যখন এটাকে অটাকে বাদ দিব, অনেক আগে আমাদের বাংলা ভাষা যখন হচ্ছে প্রথম লিখিত হয়, সেই লিখিত হওয়ার সময় আগের বইগুলো তোমরা যদি খেয়াল করে দেখবা, প্রচুর হসন্ত দিয়ে শব্দ আমরা দেখতে পাই। যেমন ধরো কেউ কোনো একটা গল্পে বলা হচ্ছে বক উড়ে গেল, এই যে বক, এরপরে উড়ে গেল, এই ব্যাপার কয়ের নিচে, আগের বইগুলোতে এই কয়ের নিচে হসন্ত দেওয়া ছিল। ওই যে বক, আমরা তো বলিনি বকও উড়ে গেল। যদি বলতাম বকও উড়ে গেল, কয়ের সাথে অ উচ্চারণ করতাম, হর্ষ দেওয়া লাগতো না। আমরা যখন বলি বক উড়ে গেল, তখন কয়ের নিচে হসন্ত দিত আগে, বোঝানোর জন্য যে এখানে অ উচ্চারিত হবে না। এই যে আমরা এরকম একটা শব্দ লিখলাম, এটা তুমি দুইভাবে উচ্চারণ করতে পারো। তুমি কাউকে বলতে পারো যে বলো, একই বানান, বললাম বলো, এখানে কিন্তু ওকার দিয়ে উচ্চারিত হচ্ছে। আবার তুমি যদি কাউকে তুই করে বলো যে বল, বা খেলার যে বল, এর বানানটাও কিন্তু এটাই, বল, বলো। এটাকে আমরা বলতে পারি বলো, আবার বল। যখন আমরা বল বলবো তখন নিচে হসন্ত আসবে। যদিও আধুনিক নিয়মে এখন আমাদের হসন্ত দিতে হয় না, হসন্ত দেওয়ার প্রয়োজন এখন আর আধুনিক বাংলা বানানোর নিয়মে নেই, কিন্তু একসময় কিন্তু এটা প্রচলিত ছিল। আমাদের বাংলা বইগুলোতে, গল্পগুলোতে, কবিতাগুলোতে এই হসন্ত কিন্তু আমরা প্রায়শই দেখতে পারতাম। আচ্ছা দেখো, তাহলে এই হচ্ছে হসন্তের ব্যবহার। তাহলে আমি আবার একটু সংক্ষেপে আবার একটু বলি, যে যখন কোনো ব্যঞ্জন ধ্বনি থেকে স্বরধ্বনিকে আলাদা করা হয়, তখন সেই ব্যঞ্জন ধ্বনির নিচে হর্ষ চিহ্নের ব্যবহার করা হয়। বোঝা গেল তো? এই হর্ষ চিহ্নের আমরা ব্যবহার আমরা দেখতে পারবো সন্ধি পড়ার সময়। সন্ধিতে কিন্তু আমাদের হর্ষ চিহ্ন প্রচুর ব্যবহৃত হয়। একটু আগে দেখো আমরা কথা বললাম বাংলা বর্ণমালা নিয়ে। বর্ণমালা কি? একটি ভাষায় যতগুলো বর্ণ আছে, সবগুলো বর্ণকে একত্রে মিলে কি বলা হয়? বর্ণমালা বলা হয়। সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়। তাহলে আমরা যদি বলি বাংলা বর্ণমালা, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? তাহলে হচ্ছে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়। বর্ণমালার মধ্যে কি কি বর্ণ আছে আমরা একটু আগেই খেয়াল করেছি। স্বরবর্ণ আছে এবং ব্যঞ্জন বর্ণ আছে। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। মোট কয়টি বর্ণ? 50টি। তাহলে বাংলা ভাষা এই 50টি বর্ণকে একত্রে কি বলা হচ্ছে? বর্ণমালা বলা হচ্ছে। তাহলে যদি প্রশ্ন আসে বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? 50টি বর্ণ। এরপরে দেখো আমরা এই বাংলা বর্ণ পড়ার সময় আমাদের আরেকটা বিষয় আমাদের সব সময় একটু আমাদের প্যাচে লেগে যায়। আমরা পরীক্ষায়ও আসি, আমাদের বিসিএস পরীক্ষা সহ চাকরি বিভিন্ন পরীক্ষা, আমাদের এসএসসি পরীক্ষায়, আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসে যে মাত্রাহীন বর্ণ কয়টি, অর্ধমাত্রার বর্ণ কয়টি এবং পূর্ণমাত্রার বর্ণ কয়টি। এখন প্রশ্ন হলো মাত্রাটা কি? আমরা অনেকেই জানি যে মাত্রা কি। এরপর আমি একটু আবার বুঝিয়ে বলি। এই যে দেখো আমি একটা বর্ণ লিখলাম, এই যে একটা বর্ণ, এটা কিন্তু একটা চিহ্ন হয়ে আছে, বোঝা যাচ্ছে না আসলে কি বর্ণ। তো আমি এর উপরে একটা দাগ দিলাম, এখন আমরা পরিষ্কার বুঝতে পারতেছি এটা হচ্ছে ব। এই যে দেখো বর্ণের উপরে যে দাগটা, যে কষিটা, এটাকে বলা হয় কষি, বাংলা ভাষায় বলা হয় কষি। এই দাগটাকে বলা হচ্ছে মাত্রা। দেখো এখানে এই পাশ থেকে বর্ণের এই পাশ পর্যন্ত রয়েছে,
এটা হচ্ছে পূর্ণ মাত্রা, মানে পুরোটা বর্ণ জুড়েই কিন্তু এই দাগটা রয়েছে। আবার আমি যদি মূর্ধন্য ন লিখি, দেখো এখানে কিন্তু এতটুকু অংশে মাত্রাটা রয়েছে, কাজে এটা হচ্ছে অর্ধমাত্রা। এটা বর্ণের পুরো অংশ জুড়ে ছিল, কাজেই পূর্ণ মাত্রা। এটা বর্ণের অর্ধেক অংশ জুড়ে ছিল, এই জন্য এটা হচ্ছে অর্ধমাত্রা। এখন আমি যদি লিখি ইয়, এখন এখানে কোনো মাত্রা আছে? নেই, কাজে এটা হচ্ছে মাত্রাহীন। তাহলে বাংলা ভাষায় মাত্রা কয়টি? তিনটি। একটা হচ্ছে পূর্ণ মাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা, আরেকটা হচ্ছে মাত্রাহীন। তাহলে এই মাত্রা দিয়ে বিভাজন করলে আমরা বাংলা ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোকে এই তিনটি ভাগে ভাগ করতে পারি। এবার দেখো, আমি এগুলো মনে রাখার জন্য যে কোন জায়গায় কয়টি আছে আমি একটু তোমাদের উপায় দেখিয়ে দিচ্ছি। আমি একটি বক্স করে নিচ্ছি, খেয়াল করো। আমি এখানে লিখলাম মোট, মানে সব মিলিয়ে কয়টি, সেখানে এখানে এটি লিখবো। এরপরে লিখবো ব্যঞ্জন, এরপরে লিখবো স্বর। ব্যঞ্জন বলতে ব্যঞ্জন ধ্বনিকে বোঝাচ্ছে, বর্ণকে বোঝাচ্ছে, এবং স্বর বলতে স্বরবর্ণকে বোঝাচ্ছে। দেখো আমরা এটাকে সহজেই মনে রাখতে পারি। 32, 8, 10। তাহলে কি মনে রাখবো? পূর্ণ, অর্ধ, মাত্রাহীন। মনে রাখবো এই সিরিয়ালটা, প্রথমে পূর্ণ মাত্রা, এরপরে অর্ধমাত্রা এবং এরপরে মাত্রাহীন। এবং সংখ্যাটাকে 32, 8, 10। 32 বললে পূর্ণ, 8 বললে অর্ধ, 10 বললে হীন। এবার ব্যঞ্জন বর্ণের মতো মনে রাখতে হবে, এই 32কে 26, 6। তার মানে এই 32টা পূর্ণ মাত্রার মধ্যে 26টা ব্যঞ্জন বর্ণে এবং 6টা স্বরবর্ণে। অর্ধমাত্রার মধ্যে 7 এবং 1। তার মানে 7টি ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা রয়েছে এবং একটি স্বরবর্ণে অর্ধমাত্রা রয়েছে। মাত্রাহীনে দেখো এটা হচ্ছে 6 এবং 4, এই 10। তাহলে ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ রয়েছে 6টি এবং স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ রয়েছে 4টি। আমাদের এখানে বোর্ডে জায়গা নেই, এরপর আমি একটু উপরে দেখাচ্ছি। দেখো যে এই যে অর্ধমাত্রা আমাদের স্বরবর্ণে একটির কথা বললাম, একটি খেয়াল করো, সেটা হচ্ছে রি। তোমরা ব্যঞ্জন বর্ণ শব্দধ্বনি স্বরবর্ণগুলো খুঁজে দেখবে, একমাত্র রিতেই অর্ধমাত্রা রয়েছে, আর অর্ধমাত্রা যুক্ত একটি বর্ণ নেই। এবার দেখো, আমি আরো সবগুলো দেখাবো না, কয়েকটি দেখাচ্ছি। যে আমরা মাত্রাহীনে স্বরবর্ণে বললাম 4টি আছে। মাত্রাহীন কি? যেমন ধরো এ, ওই, উ এবং ও, এরা হচ্ছে মাত্রাহীন। আমাদের মাত্রাহীন বর্ণ রয়েছে ব্যঞ্জন বর্ণে কয়টি? 6টি। যেমন ধরো বিসর্গ, অনুস্বার, চন্দ্রবিন্দু, খণ্ডত, তাই না? এগুলোকে মাত্রা রয়েছে? নেই। একটু আগে দেখেছি ইয়। তাহলে এভাবে 6টিতে মাত্রা নেই, তোমরা বই দেখে সরাসরি বুঝতে পারবে। তা আমাদের আসলে বর্ণে কোনটার মাত্রা বেশি, কোনটা অর্ধমাত্রা, কোন বর্ণে মাত্রাহীন, এটা আমাদের আসলে না জানলেও চলবে, কারণ আমরা আসলে ব্যাকরণে পণ্ডিত না। আমরা আসলে এই ক্লাসগুলো বা আমরা পড়াশোনা করি আসলে ব্যাকরণটাকে একটু জানার জন্য, পরীক্ষায় আমাদের কাজে লাগানোর জন্য। আমরা ব্যাকরণিক হওয়ার জন্য কিন্তু আসলে ব্যাকরণ পড়ি না, এবং সেই ইচ্ছাও আমার নাই যে তোমাদের আমি ব্যাকরণবিদ তৈরি করব। দেখো, তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন 32, 8, 10। 32 হচ্ছে 26, 6, 7, 1 এবং 6, 4। আশা করি তোমরা মাত্রাটা বুঝে গেছো। এই মাত্রার যে সংখ্যাটা আছে আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, কারণ আমাদের যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে আমাদের বিসিএস এবং এসএসসি পরীক্ষাও কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আসে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এদের ক্ষেত্রেও কিন্তু বাংলাতে এই প্রশ্নগুলো কিন্তু প্রায় কমন। তোমরা যদি বিভিন্ন সালের প্রশ্নগুলো খেয়াল করো, দেখবে যে তোমাদের এই জিনিসগুলো কিন্তু প্রচুর আসছে, অনেকবার কিন্তু এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। অনেক সহজ প্রশ্ন কিন্তু বারবার আসে। আমরা সব সময় সংখ্যার মধ্যে একটা প্যাচ লাগিয়ে দিই
যেটা কোনটায় 8 কোনটায় 10 আমরা আসলে বুঝে পাই না। এরপরে দেখো আমরা এই যে স্বরধ্বনিগুলো পড়লাম, স্বরধ্বনির মধ্যে আবার দুইটা ভাগ আছে। কয়টা ভাগ আছে? দুইটা ভাগ। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় কিন্তু আসে। আমাদের 9 10 বইটাতে দেওয়া নেই, কিন্তু এরপরও আমি এটা একটু আলোচনা করব, কারণ যারা আমরা চাকরি প্রত্যাশী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারী স্টুডেন্ট যারা আছো, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক স্বরধ্বনি দেখো, মৌলিক মানে যাকে ভাগ করা যায় না। আমরা জানি, আমরা কিন্তু আমাদের বিজ্ঞান বইয়ে ছোটবেলা থেকে পড়ে আসছে, যারা আর্টস কমার্সে বড় এরাও কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসতেছো তোমরা, যে যে যাকে ভাঙা যায় না, যে পদার্থকে বিশ্লেষণ করা যায় না, ভেঙে অন্য কোনো পদার্থে রূপান্তর করা যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। একই রকম ভাবে এখানে যে স্বরধ্বনিকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যেমন এই যে একটা বললাম অ, এটা কিন্তু মৌলিক স্বরধ্বনি। এরপরে বললাম হচ্ছে আ, এটা মৌলিক স্বরধ্বনি। ই, উ, এ এবং ও। তাহলে এই যে এখানে কয়টি আছে? 1 2 3 4 5 6 এবং সর্বশেষ এ। তাহলে কয়টা হলো? 7টি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এদের কখনো ভাগ বা বিশ্লেষণ করা যায় না। মনে রাখতে হবে, পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে কয়টি মৌলিক স্বরধ্বনির কোনো বর্ণ নেই? একটি। এই যে এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, কিন্তু এর কোনো বর্ণ আমাদের বর্ণমালায় কিন্তু নেই। স্বরধ্বনির মধ্যে বলে কোনো বর্ণ আমাদের নেই, কিন্তু এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এখন দেখো আমরা দেখি যৌগিক স্বরধ্বনি কি। যৌগিক স্বরধ্বনি খেয়াল করো, এই যে মৌলিক স্বরধ্বনি মিলে যুক্ত হয়ে, আবার বলি মৌলিক স্বরধ্বনি মিলে বা যুক্ত হয়ে যে স্বরধ্বনি গঠিত হয় তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আমরা যেমন যদি বলি, দেখো আমরা বললাম হচ্ছে এই বর্ণটা, খেয়াল করো এটা হচ্ছে ওই। তোমরা নিজেরা চিন্তা করে দেখো, একে ভাঙলে অ যুগ রস্বই পাই, ওই। এর উচ্চারণ কিন্তু ওই। তার মানে এই যে অ, এই একটা মৌলিক স্বরধ্বনি, এবং রস্বই এই একটা মৌলিক স্বরধ্বনি, দুইটা মিলে কি হচ্ছে? এই একটা ধ্বনি হচ্ছে। কাজে এটা মৌলিক স্বরধ্বনি নয়, এটা হচ্ছে কি? যৌগিক স্বরধ্বনি। আমরা যদি বলি ও, তাহলে অ যুগ কি হবে? রস্যৌ। খেয়াল করো, অ হচ্ছে মৌলিক স্বরধ্বনি, রস্যৌ হচ্ছে মৌলিক স্বরধ্বনি, দুটো মিলে কি হলো? ও, তাই না? কাজে এটা হচ্ছে কি? যৌগিক স্বরধ্বনি। এখন প্রশ্ন হতে পারে, এই যৌগিক স্বরধ্বনি কয়টি? আমরা তো মৌলিকটা জানলাম যে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আর মৌলিক স্বরবর্ণ কয়টি? খেয়াল করো, মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি। আমি একটু লিখে দিই এখানে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 7টি। কিন্তু মৌলিক স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কিন্তু 6টি। খেয়াল করো, তাহলে 7টি এবং 6টি। এখন যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরবর্ণ কয়টি? এটা একটা প্রশ্ন রয়ে যায়। খেয়াল করো, যৌগিক স্বরধ্বনি একে কিন্তু কয়েকটি নামে ডাকা হয়, আমি লিখে দিচ্ছি। একে অনেকে বলে দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর ধ্বনি, তার মানে দ্বি মানে হচ্ছে দুই, স্বর মানে স্বরবর্ণ, স্বরধ্বনি মানে দুইটা স্বরধ্বনি মিলে হয়, একে বলা হচ্ছে কি? দ্বিস্বর ধ্বনি। তাহলে এখন খেয়াল করো যে এই যে যৌগিক স্বরধ্বনি, এদের সংখ্যা কয়টি? বিভিন্ন ব্যাকরণের ভাষায় বা আমাদের অনেক জায়গায় অনেকে বলে 32টি, অনেকে বলে 25টি। তো আমাদের নবম দশম শ্রেণীর যে বইটা, আমরা এটাকে হচ্ছে আমরা অথেন্টিক সোর্স হিসেবে নিব, এবং যে কারণে আমরা এখানে বলবো 25টি। তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। এবার উপরে খেয়াল করো, মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কিন্তু বর্ণ কয়টি? 2টি। একটার বর্ণ নাই, কোনটা হচ্ছে? এর কোনো বর্ণ নাই। আবার যৌগিক স্বরধ্বনি বা বিসর্গ ধ্বনি কয়টি? 25টি। কিন্তু বর্ণ কয়টি আছে? সেটা একটা প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। তাহলে যদি আমি বলি যৌগিক স্বরবর্ণ, অথবা যদি আমি বলি দ্বিস্বর বর্ণ,
তাহলে এটা কয়টি হবে? দুইটি। তাহলে মাত্র কয়টি? দুইটি। ধ্বনি বললে উত্তর দিতে হবে 25টি, আবার বর্ণ বললে উত্তর দিতে হবে কয়টি? দুইটি। ওই যে আমরা একটু আগে দেখলাম ওই এবং ও, এই দুইটা হচ্ছে বর্ণ, বাদ বাকি একটারও বর্ণ নেই। আচ্ছা, এখন আমি দেখাই, দু একটা জিনিস তোমাদের দেখাই। যেমন ধরো আমি বললাম লাউ, আমি কি বললাম? লাউ। এটাকে ভাঙলে কি হয়? ল যোগ সরায়া যোগ হচ্ছে রস্যৌ, এই দুইটাকে একত্র করলে কি হয়? আও। এটা হচ্ছে একটা বিসর ধ্বনি, কিন্তু আও এর কোনো বর্ণ নেই। যদি বলি বউ, খেয়াল করে দেখো, এটা যদি ভাঙি তাহলে ব যোগ কি বের হয়? ও বের হয়। কিন্তু আমরা কি এখানে লিখতে পারবো বউ? এভাবে লিখতে পারবো? পারবো না। কিন্তু উচ্চারণ কিন্তু ও আসতেছে, কাজে এটা একটা দিশর ধ্বনি, কিন্তু কখনোই কি নয়? দিশর বর্ণ নয়। তাহলে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে দিশর ধ্বনি বা দিশর বর্ণ যদি বলে, ধ্বনি হবে 25টি, কিন্তু বর্ণ কয়টি হবে? বর্ণ হবে দুইটি। তো আশা করি এ বিষয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। এবার দেখো আমরা আরেকটা বিষয়ে যাব, সেটা হচ্ছে কার। আরেকটা হচ্ছে ফলা। কার এবং ফলা আমাদের এটা ছোটবেলা থেকে আমরা কিন্তু পড়ে আসছি, আমাদের স্বরলিপির মধ্যে কিন্তু ছিল। ছোটবেলায় বাবা মা আমাদের পড়াতো কয়াকার কা, কয়াকার কা, কা কা, কয়াকার কা, কয় রসিকার কি, কা কি, তাই না? তো এই যে আমরা দয়াকার দা, দয়াকার দা, দা দা, এই যে আমরা পড়ে আসছি, এই যে কয় আকার, আকার, এখানে কিন্তু কার পড়ে আসছে ছোটবেলায়, তাই না? তো এই কারটা আসলে কি বলা হচ্ছে? স্বরবর্ণে সংক্ষিপ্ত রূপকে কার বলে। তাহলে কারটা কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। যেমন আমরা যদি বলি আ, তাহলে এর একটা চিহ্ন আছে আকার, আমরা কিন্তু আকার ব্যবহার করি। আমরা রস্যই, এর কিন্তু একটা কার ব্যবহার করি। দীর্ঘই, আমরা কিন্তু একটা কার ব্যবহার করি। রস্যৌ, দীর্ঘ, রি, এ, ও, তাই না? ওই, এই যে আমরা কিন্তু কারগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে স্বরধ্বনির নয়, কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হচ্ছে? কার বলা হচ্ছে। এবার কার কয়টি? প্রশ্ন হচ্ছে কার কয়টি, পরীক্ষা আসতে পারে যে বাংলা বর্ণমালায় কার কয়টি আছে। তাহলে দেখো, এই কার যদি কয়টি এই প্রশ্ন আসে, আমাদের সবসময় মনে রাখতে হবে আমার বর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি, কিন্তু এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার কয়টি? 10টি। নেই কয়টি? একটি। কার নেই? অকারের কার নেই। তাহলে স্বরবর্ণ 11টি, কার হচ্ছে 10টি, নেই একটি। কোনটি? অয়ের কোনো কার নেই, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো আসি ফলায়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেমন কার বলে, একই রকম ভাবে ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তাহলে ফলা কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। এবার আমরা জানলাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টার, বর্ণ 11টি, সংক্ষিপ্ত রূপ 10টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? 39টি। কিন্তু ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। ফলা কয়টি? 6টি। এটাকে সহজে মনে রাখার জন্য আমি একসাথে সবসময় বলি, যাতে সহজে মনে রাখে। এটা হচ্ছে ন, ম, জ, র, ল, ব। নম জর লব। তাহলে কি কি? নম জর লব, নম জর লব, এই 6টি হচ্ছে ফলা। এখন এই ফলার ব্যবহারটা কি? আমরা একটু ফলার, অনেকে আমরা ফলা চিনি না, একটা শব্দ দিলে অনেকে বের করতে পারে না আসলে কোনো ফলা আছে নাকি ফলা নেই।
এটা অনেকেই আমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু বের করতে পারে না। আমরা শুধু মুখস্থ করে রাখি ফলা 6টি, তাই না, শুধু এটা মনে রাখি, কিন্তু আসলে ফলাগুলো কিন্তু আমরা ওইভাবে বের করতে পারি না। যেমন আমি বললাম গল্প, একে ভাঙলে পাই গ যোগ লয়ের সাথে প, তাই না? অনেকে ধরে নেয় এই পটা হচ্ছে ফলা। না, এটা ফলা নয়। প কি ফলা হবে? প ফলা হবে না, কারণ আমাদের ফলা 6টি, ন ম জ র ল ব। এখানে কি প আছে 6টার মধ্যে? নেই। কাজে আমরা কি প কে ফলা বলতে পারবো না? প কে আমরা কখনোই ফলা বলতে পারবো না। আবার আমি যদি বলি পদ্ম, এখানে দেখো প যোগ দ এবং সাথে ম, তাহলে এই যে দয়ের সাথে ম, এই যে পদ্ম, এই খেয়াল করে দেখো এখানে কিন্তু ম, ন ম ফলার মধ্যে 2 নম্বরে আছে, ন ম জ র ল ব, তাই না? এখানে 2 নম্বরে কিন্তু ম রয়েছে, কাজে এই মটা হচ্ছে কি ফলা। বোঝা গেল তো? এখন প্রশ্ন করতে পারো, তাহলে আমার এই গল্প, এটা প যদি ফলা না হয় তাহলে এটা কি বলবো আমরা? দেখো, এটাকে আমরা বলবো যুক্ত বর্ণ। কি বলবো? যুক্ত বর্ণ। যেগুলো ফলা যুক্ত বর্ণ সেগুলোও যুক্ত বর্ণ, আবার যেগুলো হচ্ছে তোমার ফলা নেই, যুক্ত হয়ে আছে, সেগুলোও কিন্তু যুক্ত বর্ণ। যেমন আমরা যদি এই বর্ণটা লিখি, এখানে মধ্যে আমরা পাই হচ্ছে হ যোগ ম, তাহলে এটা হচ্ছে কি যুক্ত বর্ণ, তাই না? আবার যদি বলি পল্লব, এখানে কিন্তু ল যুক্ত বর্ণ, তবে কি দ্বারা যুক্ত বর্ণ? ফলা দ্বারা যুক্ত বর্ণ। কি দ্বারা যুক্ত বর্ণ? ফলা দ্বারা যুক্ত বর্ণ। আমাদের রেফ আছে, রফলা আছে, জফলা আছে, তাই না? এগুলো প্রত্যেকে কিন্তু ফলা, আমরা কিন্তু এই বিষয়ে বেশ ভালো জানি। দেখো, আমাদের এই ফলার পরে আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে আমাদের স্পর্শধ্বনি। আশা করি ফলা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা রয়ে যায় এরপরও আমার ভিডিওতে তোমরা ইউটিউবে আমাকে কমেন্ট করতে পারো, বা আমার ফেসবুক পেজ বাংলান্ন, যেখানে আমি এটা শেয়ার করি, অথবা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি থাকবে, তোমরা সেখানে কিন্তু কমেন্ট করতে পারো, করে আমাকে জানাতে পারো তোমাদের সমস্যাগুলো। আর জানালে আমি অবশ্যই কমেন্টে তোমাদের উত্তর দিয়ে অথবা নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমাদের এই যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রণালী, আমরা এটা আগামী ক্লাসে দেখব। আমরা আগামী ক্লাসে স্পর্শ ধ্বনির উচ্চারণ স্থানগুলো, অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ যে ধ্বনিগুলো আছে, সেই ধ্বনিগুলোর উচ্চারণ স্থান সম্পর্কে আমরা জানবো। আমাদের বাংলা ভাষার বা বর্ণমালার ব্যঞ্জন বর্ণের মধ্যে তাড়নজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি, এরপর হচ্ছে উষ্ঠধ্বনি, আমাদের হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, এই বিষয়ে আমরা কিন্তু আরো ভালো করে জানবো আমাদের আগামী ক্লাসে। তো তোমাদেরকে সেই আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার ভিডিওগুলো দেখবে, এবং হচ্ছে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আজকে এ পর্যন্তই। সবাই এই করোনা দুর্যোগের সময় ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। তোমাদের সকলের জন্য রইল দোয়া এবং আশীর্বাদ। আল্লাহ হাফেজ।